হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজ থেকে শুরু হচ্ছে তোমাদের জন্য আমার চ্যানেলে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি থেকে গুরুত্বপূর্ণ 1000টা প্রশ্নের একটা সিরিজ, যেখানে তোমরা মোটামুটিভাবে প্রত্যেকটা পার্টে 100টা করে প্রশ্ন পাবে। এবং এই যে প্রশ্ন সিরিজগুলো, এগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে। ধরো প্রথম চ্যাপ্টার থেকে 30টা বা 50টা প্রশ্ন থাকলো, দ্বিতীয় চ্যাপ্টার থেকে, এরকমভাবে পুরো তোমাদের যে সাইকোলজি বইটা বাংলাতে আমি কভার করে দিয়েছি। ওয়ান লাইনার কোথাও দেখবে তোমাদের আবার এমসিকিউ আকারে সাজানো আছে। তো আশা করি এই সিরিজটা করলে কিন্তু তোমরা পরীক্ষায় প্রচুর প্রশ্ন কমন পাবে। তাহলে চলো শুরু করে দিই, আর কিসের অপেক্ষা। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রত্যেককে বলবে একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদেরকে বলবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে দেখো, প্রশ্ন উত্তর পর্বে আমরা চলে যাই। সো আমি যেমনটা তোমাদের বললাম যে এখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন ধরে ধরে আলোচনা করা আছে, ঠিক আছে? লাইন বাই লাইন তোমাদের প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে। তো কেউ বোর ফিল করবে না। আশা করি এই সিরিজটা তোমরা করে নিলে কিন্তু অনেকটাই পরীক্ষার জন্য হেল্পফুল হবে এবং তোমরা অনেকটা এগিয়ে যাবে অন্যদের থেকে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, মনোবিজ্ঞান হলো বা মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি? তোমরা প্রত্যেকেই জানো সাইকোলজি। 2 নম্বর প্রশ্নে রয়েছে, সাইকোলজি শব্দটি কোন দুটি ল্যাটিন শব্দ থেকে এসেছে? তো ল্যাটিন শব্দ সাইকি এবং লোগোস থেকে এই সাইকোলজি কথাটি এসেছে। সাইকি কথার অর্থ কি? আত্মা, যাকে আমরা ইংরেজিতে কি বলি? সোল বলে থাকি। লোগোস কথার অর্থ কি? না, লোগোস কথার অর্থ হলো বিজ্ঞান, যাকে আমরা ইংরেজিতে কি বলি? সায়েন্স বলি। 5 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো, মনোবিজ্ঞান হলো দর্শনের সেই শাখা যা মানুষের আত্মা নিয়ে আলোচনা করে। এ কথা কে বলেছেন? মনোবিদ মাহের। কে বলেছেন মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান? সো মনোবিজ্ঞানকে মনের বিজ্ঞান বলেছে মনোবিদ হফডিং। কে বলেন মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান? সায়েন্স অফ কনসাসনেস, মনোবিদ অ্যাঞ্জেল। কোয়েশ্চেন নাম্বার 8-এ বলেছে রেনে ডেকার্টে কি বলেছেন? এটা একটা কোটেশন তোমাদের। মনকে নিয়ে অনুশীলনকারী বিজ্ঞানী হলো মনোবিজ্ঞান। ম্যাকডুগালের মতে মনোবিজ্ঞান হলো প্রাণীদের আচরণ বিষয়নিষ্ঠ বিজ্ঞান। এই ম্যাকডুগাল এবং ওয়াটসন, দেখো পরের প্রশ্নে রয়েছে, তোমাদের বলে দিই যে এই দুজনই কিন্তু আচরণবাদী এবং ওয়াটসনকে কিন্তু আচরণবাদের জনক বলা হয়। ওকে, জে.বি. ওয়াটসনের মতে মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। এই আচরণ মূলত উদ্দেশ্যমূলক দৈহিক প্রতিক্রিয়া। উডওয়ার্থের মতে মনোবিজ্ঞান হলো পারিপার্শ্বিক জগতের পরিপ্রেক্ষিতে ক্রিয়াকলাপের বিজ্ঞান। কোয়েশ্চেন নাম্বার 12, শিক্ষা বিষয়নিষ্ঠ বা নিয়মনিষ্ঠ বিজ্ঞান? বিষয়নিষ্ঠ নয়, নিয়মনিষ্ঠ বিজ্ঞান। মনোবিজ্ঞান বিষয়নিষ্ঠ বিজ্ঞান। তো এই জায়গাটা থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। তোমরা একটু খেয়াল রেখো যে এডুকেশন আর সাইকোলজি এই দুটোর মধ্যে সম্পর্ক কি। তো শিক্ষাকে আমরা নিয়মনিষ্ঠ বিজ্ঞান বলি এবং মনোবিজ্ঞানকে আমরা বিষয়নিষ্ঠ বিজ্ঞান বলে থাকি। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলেছে দেখো, শিক্ষার উদ্দেশ্য কি? না, ব্যক্তি জীবনের পরিপূর্ণ এবং সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 14 কি বলেছে দেখো, অন্তর্দর্শন বলতে বোঝায় কোনো বিশেষ মানসিক অভিজ্ঞতা কালে, যেমন ভয়, রাগ ইত্যাদি নিজেকে দেখা। তো এটাই হচ্ছে অন্তর্দর্শন। কোয়েশ্চেন নাম্বার 15, মনোবিজ্ঞান আচরণের বিজ্ঞান, এই মতকে সমর্থন কারা করেন? ওয়াটসন, ম্যাকডুগাল এবং উডওয়ার্থ। তেমনটা আমি তোমাদেরকে বললাম যে ওয়াটসনকে কি বলা হয়? আচরণবাদের জনক বলা হয়। ম্যাকডুগাল এবং উডওয়ার্থ কিন্তু আচরণবাদী ছিলেন। মনোবিজ্ঞান আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান, এ কথা কে বলেছেন? ওয়াটসন বলেছেন। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে, কে বলেন সাইকোলজি ইজ দ্য পজিটিভ সায়েন্স অফ বিহেভিয়ার অফ লিভিং থিংস? তো এ কথা কে বলেন? মনোবিদ ম্যাকডুগাল বলে থাকেন। কে বলেন সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ অ্যাক্টিভিটিস ইন রিলেশন টু ইজ এনভায়রনমেন্ট? মনোবিদ উডওয়ার্থ। তোমরা জানো যে এই যে উক্তিগুলো থেকে, এখান থেকে কিন্তু প্রশ্ন দিয়ে থাকে। আগের বছর তোমাদের 2022 সালের কথা বলি, সেখানে কিন্তু ম্যাথ পেডাগজিতে তোমাদের কিন্তু একটা উক্তি দিয়েছিল। তাই এগুলোকে কিন্তু একেবারেই নেগলেক্ট করা যাবে না। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 19-এ কি বলেছে, এটা একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন তোমাদের জন্য রয়েছে। মনোবিজ্ঞান বিষয়নিষ্ঠ বিজ্ঞান নয়। এখানে বলেছে কোনটা সঠিক নয়, আমাদের সেটা খুঁজে বার করতে হবে। তো মনোবিজ্ঞান বিষয়নিষ্ঠ বিজ্ঞান নয়,
তো আমরা তো একটু আগেই পড়লাম যে মনোবিজ্ঞান কি বিষয়নিষ্ঠ বিজ্ঞান, তার মানে আমাদের এইটাই ভুল, আর যেটা আমাদের ভুল সেটাই আমাদের সঠিক উত্তর। তবু চলো বাকি অপশনগুলো আমরা পড়ে নিই। তো এটা আমাদের কারেক্ট আনসার আমরা পেয়ে গেছি। আর সেকেন্ড অপশনে কি বলেছে, মনোবিজ্ঞান পর্যবেক্ষণ এবং পরীক্ষণ সাপেক্ষ। অবশ্যই এটা আমরা ঠিক বলতে পারি, মনোবিজ্ঞান পর্যবেক্ষণ এবং পরীক্ষণ সাপেক্ষ। আর অপশন সিতে কি ছিল, আচরণ হলো প্রাণী এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফল, এটা আমরা বলতে পারি। কোয়েশ্চেন অপশন ডিতে কি আছে, মনোবিজ্ঞান দৈহিক এবং মানসিক উভয় ধরনের প্রক্রিয়াকেই বিশ্লেষণ করে। অবশ্যই এটাও ঠিক, কিন্তু আমাদের যেটা ভুল সেটা উত্তর চেয়েছিল, এবং ভুল ওখানে ছিল মনোবিজ্ঞান বিষয়নিষ্ঠ বিজ্ঞান নয়, কিন্তু আমরা জানি যে মনোবিজ্ঞানকে আমরা বিষয়নিষ্ঠ বিজ্ঞান বলতে পারি। তাহলে অপশন নম্বর এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কে মনোবিশ্লেষণের জনক নামে পরিচিত? এই তত্ত্বটা আমি তোমাদেরকে পড়াবো, সিগমুন্ড ফ্রয়েডের যে সাইকোসেক্সুয়াল থিওরি। তো প্রখ্যাত মনোচিকিৎসক সিগমুন্ড ফ্রয়েডকে আমরা মনোবিশ্লেষণের জনক বলতে পারি। তারপরে দেখো প্রশ্নে কি বলেছে, মনস্তত্ত্বের সর্বাধুনিক দৃষ্টিভঙ্গি হলো প্রজ্ঞামূলক মনস্তত্ত্ব, মানবতা ভিত্তিক মনস্তত্ত্ব, এই দুটোই কিন্তু মনস্তত্ত্বের সর্বাধুনিক দৃষ্টিভঙ্গি। কোয়েশ্চেন নাম্বার 22 কি বলেছে, প্রজ্ঞামূলক মনস্তত্ত্বের কয়েকজন সমর্থক। প্রজ্ঞামূলক মানে কগনিটিভ বা কগনিশনের কথা বলেছে, যার সমর্থককে আশুবেল, পিয়াজে, জ্ঞানে, ব্রুনার, ভাইগটস্কি। তোমরা জানো যে আমাদের বিখ্যাত যে থিওরি পিয়াজের যে প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব, যেখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে, আমি তোমাদের এর আগে কিন্তু বারবার বলেছি। মানবতা ভিত্তিক মনস্তত্ত্বের প্রতিকৃত হলেন কার্ল রজার্স। ওকে, কোয়েশ্চেন নাম্বার 24, নিচের কে প্রজ্ঞামূলক মনস্তত্ত্বের সমর্থক নন? তো এর মধ্যে আশুবেল, পিয়াজে, জ্ঞানে, রজার্স, তো এর মধ্যে সমর্থক নন কিন্তু কার্ল রজার্স। দেখো লেখা আছে আনসার ডি। কে বলেন দ্য টিচার টিচেস জন ল্যাটিন? তো এই উক্তিটি করেছিলেন জন অ্যাডামাস। শিক্ষার্থীকে জানতে হলে শিক্ষকের কি প্রয়োজন? মনোবিজ্ঞানের জ্ঞানের প্রয়োজন। কোয়েশ্চেন নাম্বার 27 কি রয়েছে দেখো, শিক্ষার লক্ষ্য নির্দিষ্ট হওয়ার পরবর্তী স্তর কি? তো শিক্ষার লক্ষ্য যখন নির্ধারণ হয়ে যায় তার পরবর্তী স্তরে কি থাকে না, পাঠ্যক্রমকে নির্ধারণ করতে হয়। তো এটাই হচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 28, আধুনিক শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন। কোয়েশ্চেন নাম্বার 29, পাঠ্যক্রম রচনার পরবর্তী স্তর কি? শিক্ষা পদ্ধতি। কোয়েশ্চেন নাম্বার 30, আধুনিক শিক্ষা পদ্ধতিগুলি হলো প্রজেক্ট পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, প্রোগ্রাম শিখন পদ্ধতি, উপরের সবগুলি। তো প্রজেক্ট, সমস্যা সমাধান, প্রোগ্রাম শিখন এই সবগুলোই কিন্তু আধুনিক। তো বলতে পারি অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। প্রকৃতপক্ষে শিক্ষার অন্যতম ভিত্তি হলো মনোবিদ্যা। একটু আগেই আমরা পড়লাম মনোবিজ্ঞান কি বিষয়নিষ্ঠ বিজ্ঞান, শিক্ষা হলো নিয়মনিষ্ঠ বিজ্ঞান। কোয়েশ্চেন নাম্বার 34, কে বলেছেন শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যা শিখন ও শিক্ষণকে নিয়ে কাজ করে? তো কথা কে বলেছেন? স্কিনার বলেছেন। কোয়েশ্চেন নাম্বার 35, কে বলেছেন শিক্ষা মনোবিজ্ঞান হলো শিক্ষার বিজ্ঞান? মনোবিদ পিল। কোয়েশ্চেন নাম্বার 36, মনোবিজ্ঞানের সবচেয়ে প্রাচীন পদ্ধতি অন্তর্দর্শন, যাকে আমরা ইংরেজিতে কি বলি, ইন্ট্রোস্পেকশন বলে থাকি। কোয়েশ্চেন নাম্বার 37, অন্তর্দর্শনের সুবিধা হলো এটি চেতন মনকে জানার একমাত্র পদ্ধতি, এটি সবচেয়ে সহজ পদ্ধতি, কোনো যন্ত্র বা উপকরণের প্রয়োজন হয় না, উপরের সবগুলি। দেখো অন্তর্দর্শন, ইন্ট্রোস্পেকশন আমি তোমাদেরকে যেটা বললাম এর বৈশিষ্ট্য তোমরা জেনে নিতে পারো এই কোয়েশ্চেনের মাধ্যমে। এটা চেতন মনকে জানার একমাত্র পদ্ধতি কেন বলা হচ্ছে, কেননা এটা প্রাচীন যুগে ব্যবহার করা হতো এবং এটি সবচেয়ে সহজ পদ্ধতি এবং এখানে কোনো যন্ত্র উপকরণের প্রয়োজন হয় না। সো বলতে পারি অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 38, নিচের কোনটি সঠিক নয়? সাক্ষাৎকার পদ্ধতির প্রধান অসুবিধা হলো সাক্ষাৎকারকের ব্যক্তিগত প্রভাব। দেখো এটা আমরা বলতেই পারি এর একটা ব্যক্তিগত প্রভাব থেকে থাকে। সাক্ষাৎকার পদ্ধতিতে অনেক সময় সাক্ষাৎকারকের সামনে নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। অবশ্যই এটাও আমরা বলতে পারি সাক্ষাৎকার পদ্ধতি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ নয়। দেখো এটা কিন্তু ঠিক নয়, সাক্ষাৎকার পদ্ধতি ব্যয়বহুল হয় এবং প্রচণ্ড সময় সাপেক্ষ হয়, কেননা একে একে ধরে ধরে সাক্ষাৎকার করতে হয়। সো এটা আমাদের ভুল উত্তর, আমাদের বলেছে যেটা সঠিক নয় সেটাই হবে কারেক্ট আনসার। সো আমরা অপশন সি আনসার পেয়ে গেছি। চলো অপশন ডিটা একবার দেখে নিই। সাক্ষাৎকার পদ্ধতিতে অভিজ্ঞতা প্রয়োজন, অবশ্যই এটাও আমরা ঠিক বলতে পারি। সো অপশন নাম্বার সি যেটা ভুল সেটাই হচ্ছে কারেক্ট আনসার।
কোয়েশ্চেন নাম্বার 39, সার্ভে পদ্ধতির বিভিন্ন কৌশল, অভিজ্ঞা, প্রশ্নগুচ্ছ, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ ইত্যাদি। বিড়াল নিয়ে গবেষণা কে করেন? থর্নডাইক। পরীক্ষণমূলক পদ্ধতির সুবিধা হলো এটি সর্বোৎকৃষ্ট ধারাবাহিক পদ্ধতি। এর সিদ্ধান্তগুলি খুবই নির্ভর। শিক্ষার্থীদের আচরণে কার্যকারণ সম্পর্ককে উত্তমভাবে জানা যায়। অবশ্যই তিনটেই আমাদের সঠিক হচ্ছে, সো বলতে পারি আমরা অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। পায়রা ও ইঁদুর নিয়ে পরীক্ষা করেন স্কিনার। শিক্ষা মনোবিজ্ঞান একটি প্রয়োগমূলক বিজ্ঞান। আধুনিক শিক্ষা মনোবিজ্ঞানে কোন পদ্ধতি বহুল পরিমাণে ব্যবহার করা হয়? পরীক্ষণ পদ্ধতি। শিক্ষা মনোবিজ্ঞানের একমাত্র লক্ষ্য। মনোবিজ্ঞানের লক্ষ্য কি? শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গঠন করা, শিক্ষক ও শিক্ষার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের সাহায্য করা, শিক্ষার্থীদের আচরণ বিশ্লেষণ করে তাদেরকে সমাজের সঙ্গে সঙ্গতি বিধানের জন্য উপযোগী করে তোলা। উপরের সবগুলি। সো আনসার ডি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার, কেননা এটা সমস্যা সমাধানে একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গঠন করে। শিক্ষক এবং শিক্ষার সঙ্গে ব্যক্তিদের যে সাহায্য, শিক্ষক শিক্ষার সঙ্গে সম্পর্কিত যে ব্যক্তিদের সাহায্য সেটা করে এবং আচরণ বিশ্লেষণ করে এবং তাদের সঙ্গতি বিধানে সাহায্য করে। সো অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 46 কি বলেছে? নৈব্যক্তিক পদ্ধতির মধ্যে অন্যতম হলো পরীক্ষণ পদ্ধতি, জেনেটিক পদ্ধতি, পরিসংখ্যান পদ্ধতি এবং সার্ভে পদ্ধতি। কোয়েশ্চেন নাম্বার 47, ব্যক্তিভিত্তিক পদ্ধতির মধ্যে অন্যতম হলো পর্যবেক্ষণ, কেস স্টাডি, তুলনামূলক পদ্ধতি এবং অন্তর্দর্শন পদ্ধতি। পরবর্তী প্রশ্নে কি রয়েছে দেখো, নিম্নের কোন বক্তব্যটি সঠিক নয়? ব্যক্তি এবং সমাজের মঙ্গল হয় এমন সব বিষয় নিয়ে শিক্ষা মনোবিজ্ঞান আলোচনা করে। অবশ্যই এটা আমরা বলতে পারি। গতিশীলতা শিক্ষা মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রকৃতি। অবশ্যই আমরা বলতে পারি। শিক্ষা মনোবিজ্ঞান ব্যক্তিগত পার্থক্যে গুরুত্ব দেয় না, এটা কিন্তু আমরা বলতে পারি না। এখানে কিন্তু প্রত্যেকটি ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয়। শিক্ষা মনোবিজ্ঞান বিজ্ঞানের একটি বিষয়, এটাও কিন্তু আমরা বলতে পারি। সো আমাদের যেটা এখানে কোয়েশ্চেনটা ছিল কোনটা সঠিক নয়, সো আমাদের অপশন নম্বর সি আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। শিক্ষা মনোবিজ্ঞান মূলত কি নিয়ে আলোচনা করে? শিখন এবং শিক্ষণ, অর্থাৎ লার্নিং এবং টিচিং, এই দুটোকে নিয়ে কিন্তু আলোচনা করে। শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি? শিক্ষার্থীর শিক্ষামূলক চাহিদার পরিতৃপ্তি ঘটানো এবং তার ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটানো। কোয়েশ্চেন নাম্বার 51, শিক্ষাবিদ ইয়র্কম্যান সিমসন শিখনের 9টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। সেগুলি হলো, শিখন হলো ক্রমবর্ধনশীল, শিখন হলো সামঞ্জস্য বিধান, শিখন হলো সুসংগঠিত অভিজ্ঞতা, শিখন হলো উদ্দেশ্য ভিত্তিক প্রক্রিয়া, শিখন হলো বুদ্ধিভিত্তিক সৃজনশীল প্রক্রিয়া, শিখন সক্রিয়তা সৃষ্টিকারী, শিখনে বাস্তব এবং সমাজ উভয় ধরনের ভিত্তি রয়েছে এবং শিখন হলো পরিবেশের ফলশ্রুতি এবং শিখন শিক্ষার্থীর আচরণকে প্রকাশ করে। তো ইয়র্কম্যান সিমসন শিখনের এই 9 ধরনের বৈশিষ্ট্যের কথা বলেছেন। কোয়েশ্চেন নাম্বার 53, নির্মিতিবাদ কনস্ট্রাকটিভিজম কি? না, শিক্ষার্থীরা যখন নিজের বিচার বুদ্ধি, মনন, চিন্তন ইত্যাদির উপর ভিত্তি করে বিশ্বজগৎ সম্পর্কে যেসব বিষয় জানতে পারে তাকেই শিক্ষা মনোবিজ্ঞানে নির্মিতিবাদ বলা হয়। নির্মিতিবাদের উপর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পিয়াজে, ডিউই, এডমন্ড হাসেরল, ভাইগটস্কি এবং জোসেফ নোভাক। তো ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ, দেখো পরের প্রশ্নে রয়েছে, আমি বলে দিচ্ছি। নির্মিতিবাদকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ এবং সমাজ নির্ভর নির্মিতিবাদ। আকাঙ্ক্ষা ব্যক্তি নির্ভর নির্মিতিবাদের মধ্যে অন্তর্ভুক্ত। ব্যক্তি নির্ভর নির্মিতিবাদ পিয়াজে ভন গ্লেসারফেল্ড এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। সমাজ নির্ভর নির্মিতিবাদে ভাইগটস্কির নাম উল্লেখযোগ্য। তোমরা জানো সামাজিক নির্মিতিবাদী কাকে বলা হয়? ভাইগটস্কিকে বলা হয়। বুদ্ধি পরিমাপের সূচক হলো আইকিউ। তোমাদের এখানে আমি পড়িয়েছিলাম আইকিউ ইজ ইকুয়াল টু, ইন্টেলিজেন্স চ্যাপ্টারে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম MA/CA × 100। ওকে, যারা আমার আইকিউর ওই ভিডিওগুলো দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। ইন্টেলিজেন্স চ্যাপ্টারটা তোমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। প্রথম দিকে মনোবিজ্ঞান কোন বিষয়ের অন্তর্ভুক্ত ছিল? দর্শন শাস্ত্র। আধুনিক অর্থে মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। মনোবিজ্ঞানের ধারণার ক্রমবিকাশ হলো আত্মার বিজ্ঞান, মনের বিজ্ঞান, চেতনার বিজ্ঞান এবং আচরণের বিজ্ঞান। তো এটাই হচ্ছে যে ধারণার, মনোবিজ্ঞানের ধারণার ক্রমবিকাশ। তো প্রথমে কি বললাম? আত্মার বিজ্ঞান, তারপরে হচ্ছে মনের বিজ্ঞান, তারপর চেতনার বিজ্ঞান এবং তারপরে কিন্তু শেষে আসে আচরণের বিজ্ঞান। বংশধারা এবং পরিবেশের গুণফল হলো ব্যক্তি, এ কথা কে বলেছেন?
আর.এস. উডওয়ার্থ বলেছেন। মনস্তত্ত্বের উদ্দেশ্য হলো আচরণকে বিশ্লেষণ করা, আচরণ সম্পর্কে পূর্বাভাস দান, আচরণকে নিয়ন্ত্রণ করা ইত্যাদি। কোয়েশ্চেন নাম্বার 65, মনোবিদ্যার পদ্ধতিগুলি হলো অন্তর্দর্শন, ইন্ট্রোস্পেকশন, পর্যবেক্ষণ, অবজারভেশন, সাক্ষাৎকার, ক্লিনিক্যাল পদ্ধতি, সার্ভে পদ্ধতি, বিজ্ঞান ভিত্তিক এবং পরীক্ষণমূলক পদ্ধতি। মনোবিদ্যা অধ্যয়নের নিজস্ব পদ্ধতি অন্তর্দর্শন। উদ্দেশ্যমূলকভাবে আচরণকে অধ্যয়ন করাই হলো মনোবিজ্ঞানের কাজ। এটি মানব আচরণ সম্পর্কিত ধনাত্মক বিজ্ঞান। তো ধনাত্মক বিজ্ঞান এই কথা কে বলেছেন? উইলিয়াম ম্যাকডোগাল বলেছেন। আচরণ বিশ্লেষণে ওয়াটসন কোন পদ্ধতির বিরোধিতা করেছেন? অন্তর্দর্শন। মনস্তত্ত্বের সংযোজনবাদ দৃষ্টিভঙ্গির সমর্থক থর্নডাইক। মানুষের আচরণ নিয়ন্ত্রণকারী মৌলিক প্রক্রিয়াগুলি হলো প্রবৃত্তি। এটি কার উক্তি? ম্যাকডোগাল। খুবই ইম্পর্টেন্ট। প্রবৃত্তি হলো জৈবিক মানসিক প্রক্রিয়া। সাইকো অ্যানালিটিক মতবাদের প্রতিষ্ঠা সিগমুন্ড ফ্রয়েড। মনের কোন অংশটি সর্ববৃহৎ? অবচেতন মন। ইদম অহং অধিসত্তা, ইদ ইগো সুপার ইগোর মধ্যে কোনটি সবথেকে শক্তিশালী? ইদম সবথেকে শক্তিশালী। রস একজন মানবতাবাদী মনস্তত্ত্ববিদ। জে.এফ. ব্রুনার একজন জ্ঞানমূলক মনস্তত্ত্ববিদ। শিক্ষার কোন পর্যায়ের সঙ্গে শিক্ষা মনোবিজ্ঞান প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট নয়? শিক্ষার উদ্দেশ্য নির্ণয়। শিক্ষাকে আমি মনস্তত্ত্ব ভিত্তিক করতে চাই। উক্তিটি কার? পেস্তালাৎসি। শিক্ষাক্ষেত্রে ট্যাবুলা রাসা শব্দটি কে ব্যবহার করেন? সো এই ট্যাবুলা বেস, এটা ট্যাবুলা বেস হবে না, ট্যাবুলা রাসা হবে। সো এই প্রশ্নের আনসার হবে তোমাদের জন লক। জন লক শিক্ষাক্ষেত্রে ট্যাবুলা রাসা এই কথাটা কিন্তু ব্যবহার করেন, যেটাকে কি বলা হয়? খালি স্লেট বা খালি পাতা বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 80 কি বলেছে দেখো, তো এটার আনসার কি যাবে? জন লক হয়ে যাবে। ওকে, শিক্ষা মনোবিজ্ঞানের সর্বাপেক্ষা বিজ্ঞানসম্মত পদ্ধতি হলো পরীক্ষামূলক পদ্ধতি। শিক্ষা মনোবিজ্ঞানের কোন বিষয়ের উপর এভিংস পরীক্ষা নিরীক্ষা করেছেন? সো স্মৃতি হবে এর কারেক্ট আনসার। ঊনবিংশ শতাব্দীতে যে মনোবিজ্ঞানী ব্যক্তিগত পার্থক্য পরিমাপের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন? ফ্রান্সিস গাল্টন। প্রিন্সিপালস অফ সাইকোলজি পুস্তকটির রচনা কে করেছিলেন? উইলিয়াম জেমস। মনোবিজ্ঞানের পদ্ধতি হিসেবে ওয়াটসন যেটির উপর আস্থা রাখতে পারেনি তা হলো অন্তর্দর্শন, ইন্ট্রোস্পেকশনের ওপর কিন্তু ওয়াটসন আস্থা রাখতে পারেননি। ম্যাকডোগালের মতে মানুষের আচরণ মৌলিক নিয়ন্ত্রণ হলো প্রবৃত্তি। শিশুর বৃদ্ধি এবং বিকাশের উপর অধ্যয়নের জন্য সর্বোৎকৃষ্ট পদ্ধতি হলো উলম্ব পদ্ধতি। শিখনের প্রধান দুটি উপাদান হলো বৃদ্ধি ও বিকাশ। বিকাশের উপর থেকে শুরু হয় নিচের দিকে, অর্থাৎ কি, যেটাকে আমরা সেফালোকডাল বলি, আর কেন্দ্র থেকে পরিধি হলে সেটাকে আমরা প্রক্সিমোডিস্টাল বলি। জৈবিক প্রভাবকের উদাহরণ পানীয়, পুষ্টি, হরমোন, লিঙ্গ, বংশগতি। মনোবৈজ্ঞানিক প্রভাবকের উদাহরণ নিরাপত্তা, অনুসন্ধান, অনুকরণ, আত্মপ্রকাশ, আত্মোপলব্ধি ইত্যাদি। সামাজিক প্রভাবকের উদাহরণ সমবেদনা, সহযোগিতা, প্রতিযোগিতা, দলবদ্ধ হওয়া ইত্যাদি। ডারউইন তত্ত্বের প্রধান উপাদান প্রকরণ, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? ভ্যারিয়েশন বলে থাকি। ডারউইনের অভিব্যক্তিবাদ থিওরি অফ ইভ্যালুয়েশনের মূল কথা কি? যোগ্যতমের উদ্বর্তন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, প্রাকৃতিক নির্বাচন, ন্যাচারাল সিলেকশন। তোমরা এটা প্রত্যেকে 9-10-এ পড়ে এসেছো। সো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পারদর্শিতার অভিক্ষার উদাহরণ মেট্রোপলিটন অ্যাচিভমেন্ট টেস্ট, ক্যালিফোর্নিয়া অ্যাচিভমেন্ট টেস্ট, স্ট্যান্ডার্ড অ্যাচিভমেন্ট টেস্ট, সিকোয়েন্সিয়াল অ্যাচিভমেন্ট টেস্ট অফ এডুকেশনাল প্রোগ্রেস। এই যে নির্ণায়ক অভিক্ষা, পারদর্শিতার অভিক্ষা, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের 2013 সালে এসেছিল। ওকে, সো তোমরা কিন্তু এই জায়গাটা একটু দেখে যেও। নির্ণায়ক অভিক্ষার উদাহরণ গেটস রিডিং ডায়াগনোস টেস্ট গ্রেড 1 to 8, ডিউরেল অ্যানালিসিস টু রিডিং এবিলিটি গ্রেড 1 to 6, রসওয়েল চাল ডায়াগনস্টিক রিডিং টেস্ট গ্রেড 1 to 6। এই পরীক্ষাগুলো তোমাদের এত ডিটেলসে জানার দরকার নেই, তোমরা শুধুমাত্র নামগুলো পড়ে যাবে, তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। ব্যক্তি
জীবনের মূল লক্ষ্য হলো পরিবেশের সঙ্গে অভিযোজন। দেহের উচ্চতা এবং ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। তো তোমরা কোয়েশ্চেনের সিরিজটা দেখে আশা করি বুঝতে পেরেছো যে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা আমরা কভার করে ফেলেছি, এবারে আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাচ্ছি। দেখো সিলেবাস অনুযায়ী তোমাদের যে চ্যাপ্টারটা আমি এতক্ষণ পড়ালাম এটা কিন্তু এখন সিলেবাসে বর্তমানে নেই, 2022 সিলেবাসটা চেঞ্জ করেছে। তো তবুও তোমরা কিন্তু এই চ্যাপ্টারটা যেহেতু আগের সিলেবাসে ছিল একটু কিন্তু দেখে যেও, কেননা এখানে তোমাদের গুরুত্বপূর্ণ উক্তি, কিছু লেখক তাদের বইয়ের কিন্তু নাম আছে। পরিণমন হলো কোনো কিছু করার উপযুক্ত স্তরে উপনীত হওয়া। কোয়েশ্চেন নাম্বার 99, এইচভি মেরিডির বৃদ্ধির হারের ওপর লঙ্গিটিউডিনাল মেথড অ্যাপ্লাই করেছেন দীর্ঘ সময়ব্যাপী অধ্যয়ন করা। চলে যাচ্ছি আজকে আমাদের শেষ প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 100, জন্ম থেকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত বৃদ্ধির হার খুব বেশি হয়, জায়গাটা কিন্তু জানা খুব দরকার। 2.5 বছর থেকে বয়স সন্ধিক্ষণের 2 বছর পূর্ব পর্যন্ত বৃদ্ধির হার হ্রাস পায়, এটা হার হবে। এবং বয়স সন্ধিক্ষণের কিছু পূর্ব থেকেই বৃদ্ধির হার আবার পুনরায় দ্রুত হয় এবং বয়স সন্ধিক্ষণের পরে ধারাবাহিকভাবে বৃদ্ধির হার হ্রাস পায়। বিকাশ, বিকাশ হলো একটি প্রক্রিয়া যা ব্যক্তির ক্ষমতার সূচনা বা বৃদ্ধি করে, যা ব্যক্তিকে উৎকর্ষতার সঙ্গে কার্য সম্পাদনে সাহায্য করে এবং পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে শিশুর যে শিখন অভিজ্ঞতাগুলি অর্জন করে তারই সমন্বয় হলো বিকাশ। তো আজকে তোমাদের 101টা প্রশ্ন আমি তোমাদের করালাম। এবারে নেক্সট পর্বে তোমাদের পার্ট 2, পার্ট 3 এরকম ভাবে চলবে। তো মোটামুটি যারা সিলেবাস কমপ্লিট করে ফেলেছো তাদের কথা বলছি, তারা কিন্তু এই সিরিজটা যদি একটু চোখ বুলিয়ে নাও তোমাদের কিন্তু অনেকটা হেল্পফুল হবে। ধরো যেই জায়গাগুলো তোমাদের ছাড়া হয়ে গেছে সেই জায়গাগুলো কিন্তু তোমরা কভার করতে পারবে। দেখা হচ্ছে পরের এপিসোডে। আজকের মতো এই পর্যন্তই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই বলবো একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।